নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান হ্যালো ডাক্তারবাবু। একটা বয়সের পর ব্যথা আমাদের নিত্যসঙ্গী। যতই ওষুধ খান, যতই মলম লাগান, যতই সেঁক দিন, কিছুক্ষণ সে দূরে থাকে, কিন্তু আবারও সে ফিরে ফিরে আসে। উঠতে বসতে চলতে ফিরতে সবেতেই সেই ব্যথা আমাদেরকে কাবু করে দেয়। আর এই রকম নানান ব্যথার মধ্যে বোধহয় সব থেকে বেশি যেটা আমাদের ভোগায় সেটা হাঁটুর ব্যথা। হাঁটুর ব্যথায় কি কাবু হবেন, নাকি হাঁটুর ব্যথাকে আপনি কাবু করবেন? বিশেষজ্ঞ চিকিৎসকেরা কিন্তু বলছেন হাঁটুর ব্যথাকে চাইলে আপনি নিজে হাঁটুর ব্যথাকেই জব্দ করতে পারেন। তাহলে কি বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা, জানবো। আজকে আমাদের বিষয় হাঁটুর ব্যথা, আর এই নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন অস্থিরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক আনন্দ কিশোর পাল, বিভাগীয় প্রধান, অস্থিরোগ বিভাগ, জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। নমস্কার স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। এই অনুষ্ঠানটি এখন আপনারা সরাসরি ইউটিউবেও দেখতে পাচ্ছেন, আর পুনঃপ্রচার আজ রাত 12টায়, আগামীকাল সকাল 9টায় ডিডি বাংলার পর্দায়। আর আপনারা তো জানেনই এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, তাই আপনারা আমাদের সঙ্গে ফোনেও কথা বলতে পারেন। ফোন নম্বর আপনারা টিভির পর্দাতে দেখতে পাচ্ছেন। তাহলে বন্ধুরা, শুরু করি আমাদের আজকের এই হাঁটুর ব্যথা নিয়ে আলোচনা। স্যার, প্রথম প্রশ্ন, যে হাঁটুর ব্যথা তো আমরা বলি, কিন্তু একটা সময় তো ছিল, ধরুন ওই স্বাধীনতার সময়টা, সেই সময় যদি আমরা দেখি, সেই সময় মানুষ মাইলের পর মাইল হেঁটে যেতেন, তখন তো এত ব্যথা ট্যাথা ছিল না। তাহলে আজকের দিনে কি এমন হলো যে মানুষের এত ব্যথা, বিশেষ করে হাঁটুর ব্যথা এত কেন? হ্যাঁ, এটা খুবই একটা প্রাসঙ্গিক প্রশ্ন আপনি করেছেন। তো আমাদের যেটা দেখেছিলাম, আমাদের আগের প্রজন্ম যাদের আমাদের বাবা দাদু, এরা তাদের সময় আমাদের জীবনযাত্রার মানটা তো সচ্ছল ছিল না। তাদের অনেকটা হেঁটেই তাদের কাজের জায়গায় যেতে হতো, তাদের বাজার করতে হতো। তো এই সমস্যাটা কিন্তু যত আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট হলো, কিন্তু সেটার সঙ্গে কিন্তু এটা অনেকটা কমে গেল। আমরা এখন আর বেশি হাঁটি না। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা গাড়িতে চলি। আমার টোটো আছে, আমার ট্যাক্সি আছে, গাড়ি বাস আছে, ট্রেন আছে। তো আমাদের জীবনযাত্রা যত উন্নতি হচ্ছে, আমাদের হাঁটার প্রয়োজনীয়তাটা কমে যাচ্ছে। কিন্তু এখানেই হচ্ছে মেন সমস্যাটা রয়েছে, যে আমাদের বিভিন্ন যে লার্জ জয়েন্টগুলো, দুটো যে অস্থিসন্ধি তৈরি হয়, অস্থিসন্ধির মধ্যে যে একটা স্পেসিফিক একটা স্ট্রাকচার থাকে, যেটা দুটো অস্থিসন্ধিকে প্রোটেক্ট করে, সেটার নাম হচ্ছে একটা কার্টিলেজ। এই কার্টিলেজটার মধ্যে কিন্তু কোনো রক্ত চলাচল হয় না, এবং এটা কিভাবে তাহলে নিউট্রিশন পায়? এটা তাহলে তা বেঁচে থাকে তার আশেপাশের রক্ত চলাচল থেকে যে যে পদার্থ, যেটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড, এইটা যখন তৈরি হয়, সেখান থেকে সে খাদ্যটা পায়। এইটা তৈরি হওয়ার উপর ডিপেন্ড করে সে কতটা মানুষ তার যে অস্থিসন্ধিকে নাড়াচ্ছে, অর্থাৎ সে কতটা হাঁটছে বা কতটা সে পরিশ্রম করছে। কিন্তু আমাদের যত দিন যাচ্ছে, আমাদের পরিশ্রমের মাত্রা কমে যাচ্ছে, আমরা হাঁটছি না। তাহলে যদি আমরা না হাঁটি, তাহলে সাইনোভিয়াল ফ্লুইড তৈরি হবে না, এবং এই আর্টিকুলার কার্টিলেজটা ধীরে ধীরে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, এবং বয়সের তুলনায় অনেক আগে শুকিয়ে যাচ্ছে। যে কারণে এখন বয়স্কদের তুলনায় অনেক কম বয়সী মানুষের ক্ষেত্রেও হাঁটু ব্যথার প্রবণতা এসে যাচ্ছে। এইখানেই হচ্ছে মেন সমস্যাটা। স্যার, আপনি একটা কথা বললেন যে কায়িক পরিশ্রম আমাদের কমে যাচ্ছে, কিন্তু এমনও তো অনেক মানুষ আছেন যারা কায়িক পরিশ্রম করেই তাদের দিন গুজরান করছেন। যেরকম আমি বলছি, যারা ধরুন মজুর, যারা মাঠে কাজ করছেন, যারা কলকারখানায় কাজ করছেন, বা ধরুন একটা মানুষ যে সারাদিন ধরে রিক্সা চালাচ্ছে, দিনের শেষে কিন্তু আমরা দেখছি যে তাদেরও হাঁটুতে নানান সমস্যা এসছে, বা বিশেষ করে আমরা দেখছি তাদের পা গুলো কিরকম অদ্ভুতভাবে একটা বিকে যায়। এটা কেন হয়? হ্যাঁ, এটা সমস্যাটা হলো এই যে হাঁটু ব্যথা, যেটাকে আমরা সাধারণত আগে একটা ডাক্তারি পরিভাষায় বলি অস্টিও আর্থ্রোসিস। এইটা কিন্তু এখন দেখা যাচ্ছে এটা বড়দের, মানে ধনীদের রোগ। কম বয়সে যাদের নাম বললেন, যারা রিক্সা চালায়, যারা মুটে মজুর, যারা রাস্তায় কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু অস্টিও আর্থ্রোসিসের সম্ভাবনা কমে যাচ্ছে। আপনি যদি আজকে সমীক্ষা করেন যে জয়েন্ট রিপ্লেসমেন্ট, অর্থাৎ অস্টিও আর্থ্রোসিসের জন্য যদি হাঁটু পাল্টাতে হয়, এই ক্ষেত্রে কিন্তু ওই শ্রমিকদের সংখ্যা কিন্তু অনেক কম, কিন্তু ধনীদের সংখ্যা অনেক বেশি। অর্থাৎ যারা কায়িক পরিশ্রম করেন না, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি হচ্ছে। এইবার যারা করেন,
তাদের ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হচ্ছে ঠিকই, তার সঙ্গে অনেক কিছু সমস্যা, অনেক কিছু রোগ তাদের সঙ্গে অ্যাটাচ থাকে। যেমন ধরুন যাদের রিম্যাটয়েড আর্থ্রাইটিস বা যেটাকে আমরা বলি বাতের সমস্যা, এই বাতের সমস্যা যাদের থাকে তাদের এই ধরনের সমস্যা হতে পারে। অথবা যেটা বললেন যে বয়সকালে হাঁটু বেঁকে যায়, যেটা বলে অস্টিওপোরোসিস, এটা যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে হয় না, ইট ওয়াজ ইউজুয়ালি বয়স্ক মানুষের ক্ষেত্রে, অর্থাৎ যাদের বয়স ধরুন ছেলেদের ক্ষেত্রে 60 বছরের বেশি এবং মেয়েদের ক্ষেত্রে, মা বোনেদের ক্ষেত্রে যাদের 45 বছরের কাছাকাছি, অর্থাৎ এই বয়সের সময়ের পর থেকে শরীরে সেক্স হরমোনের সমস্যা পরিমাত্রাটা কমতে থাকে এবং শরীরের সারা শরীরটা দুর্বল হতে থাকে, তাদের ক্ষেত্রে যে এই বোনটা যখন দুর্বল হয়ে যায় তাদের এই হাঁটু বেঁকে যাওয়ার প্রবণতাটা আসে। কিন্তু এই ধরনের যে অস্টিওআর্থ্রোসিস যে রোগের কথাটা আমরা প্রথম দিয়ে শুরু করলাম, এটা কিন্তু ধনীদের রোগ। এটা যেই জন্য দেখা যাচ্ছে যত আমাদের বিভিন্ন জায়গাতে সরকারি হাসপাতাল বলুন বা আমাদের বেসরকারি হাসপাতাল বলুন, যেখানে আমাদের জয়েন্ট রিপ্লেসমেন্টের প্রয়োজন হচ্ছে, এটা কিন্তু বেশিরভাগ যারা সচ্ছল মানুষ তাদের ক্ষেত্রে হচ্ছে, কোনো যারা গরিব মানুষ তাদের ক্ষেত্রে কিন্তু দরকার হচ্ছে না। বাহ, আমরা এখন শুধু স্টুডিওতে কিন্তু আর বসে নেই, আমরা এখন বাইরেও যাচ্ছি। চলুন, আমাদের প্রতিনিধি গিয়েছিলেন এমআর বাঙুর হাসপাতালে। সেখানে দেখি এই যে আমরা বললাম ব্যথা নিয়ে নানান মানুষ কিভাবে সেখানকার আউটডোরে এসেছেন, তাদের নানান সমস্যার কথা আমরা শুনবো। চলুন সেখানে যাওয়া যাক। পৌঁছে গেছি এমআর বাঙুর হসপিটাল সুপার স্পেশালিটি বিল্ডিং। এখানে আমরা মানুষদের সঙ্গে কথা বলবো যারা পেশেন্টরা এখানে রোগী নিয়মিত দেখাতে আসছেন, তারা কীরকম পরিষেবা পাচ্ছেন, কী রকম তাদের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সম্পর্কে আমরা একটুখানি শুনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন যিনি, তার সঙ্গে একটু কথা বলবো। আপনার নামটা বলবেন? আমার নাম কনককান্তি ভট্টাচার্য। আমি এসেছি গড়িয়া আতাবাগান থেকে। আচ্ছা, মানে আপনার সঙ্গে পেশেন্ট রয়েছেন? আমার মা আছেন। আচ্ছা, কি সমস্যা? ওনার সমস্যা হয়েছিল, ওনার হিপ জোন ফ্র্যাকচার হয়ে গেছিল, সেইখানে একটা বল ফিট হয়েছে, এখন অনেকটাই ফিট। কিরকম পরিষেবা পাচ্ছেন, মানে আপনারা কতটা সন্তুষ্ট? ওষুধপত্র কিরকম সহায়তা? মোর দ্যান এক্সপেকটেশন, খুবই ভালো। যেরকম মানে বাতের ব্যথাও হয়, সেরকম চোট আঘাত থেকেও তো আমাদের ব্যথা লাগে, এবং সেই ব্যথাগুলো পরবর্তীতে আমাদের বেশ ভোগাতে থাকে। চোট আঘাত নিয়ে আপনার কাছে শুনবো, তার আগে একটা ফোন নেব। হ্যালো, কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যালো হ্যালো, কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমার ঠাকুমা আছে, হ্যাঁ, ওনার হাঁটুতে খুব ব্যথা। আচ্ছা, ঠাকুমার বয়স কত? বয়স 65। 65 বছর বয়স। হ্যাঁ বলুন বলুন, ঠাকুমার হাঁটুতে ব্যথা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ডাক্তারবাবু, এই ধরনের 65 বছর বয়স, এটা ওনার যে হাঁটুতে ব্যথা, সেটা প্রথম কারণ যেটা আমরা বললাম অস্টিওআর্থ্রোসিস, যেটা বলে দুটো হাঁটুর মধ্যে যে কার্টিলেজ, সেই কার্টিলেজটা ক্ষয়ে যাওয়ার জন্য যে অসুখটা হয় তাকে বলে অস্টিওআর্থ্রোসিস। এটা খুবই কমন রোগ এবং যিনি শ্রোতা আমি ফোন করলেন, ওনার ঠাকুমার যেটা সমস্যা হচ্ছে সেটাকে বলে অস্টিওআর্থ্রোসিস। তা উনি মিলিয়ে নেবেন যে এই যে সমস্যাটা বেসিক্যালি ঠাকুমা বলবেন কি অনেকক্ষণ বসে থাকার পরে উঠতে গেলে ব্যথা হচ্ছে, অনেকক্ষণ শুয়ে থাকছেন কোনো ব্যথা নেই, কিন্তু যখন অনেকক্ষণ বসে ওঠার সময় ব্যথা হচ্ছে, আবার কিছুটা হাঁটার পর কমে যাচ্ছে, আবার অনেকক্ষণ হাঁটার পর ব্যথা হচ্ছে। এটা হচ্ছে টিপিক্যাল অস্টিওআর্থ্রোসিসের সিমটম। এইটা ওনার হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হাঁটতে হাঁটতে হাঁটুটার মধ্যে একটা খড়খড় করে শব্দ হচ্ছে। যদি অনেকক্ষণ অনেক দিন ধরে অ্যাডভান্সড হতে থাকে, দুটো হাঁটু যদি আমরা ছবি করি, এক্সরে করি, দেখা যায় দুটো হাঁটুর মধ্যে যে নর্মাল যে কার্ভেচারটা সেটা নষ্ট হয়ে যায়, দুটো হাঁটুর মধ্যে যে স্পেসটা, সেই স্পেসটা জায়গাটা নষ্ট হয়ে যায়, সেটাকে বলা হয় আর্টিকুলার সারফেসটা ক্ষয়ে যাওয়ার, যেটাকে আমরা প্রবণতা, সেটাকে ওই হাঁটুটা যখন মুভমেন্ট হয় তখন খড়খড় করে শব্দ হয়। এছাড়া মাঝে মাঝে হাঁটুটা ব্যথা আসতে পারে, ফুলে যেতে পারে, এই ধরনের সমস্যাগুলো হতে পারে। এবং এইটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল সিমটমস। এটা একটা সহজেই একটা যদি স্ট্যান্ডিং অর্থাৎ দাঁড়িয়ে যদি একটা তার এক্সরে করা যায় হাঁটুতে সামনে থেকে এবং পাশ থেকে, তাহলে এটা পরিষ্কারভাবে ডায়াগনোসিস করা যায় এবং তার ট্রিটমেন্টে আমরা আসবো। এটা খুবই কমন রোগ, তাহলে সেই ট্রিটমেন্টটা আমরা বলে দেবো। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে খুব ব্যথা যখন বেশি হয় তখন আমরা বরফ সেঁক দিতে, আইস দিতে বলি। যদি খুব ব্যথা ফুলে যায়, হাঁটুটা ফুলে যায়, তখন আমরা একটা ক্রেপ ব্যান্ডেজ বাঁধতে বলি। আর ব্যথার সময়তে আমরা কিছু স্পেসিফিক ব্যায়াম আছে, সেটাকে আমাদের যে মাসলগুলো
হাঁটুর যে আশেপাশের যে মাসেলগুলোকে স্ট্রং করতে হয়, স্ট্রং করলে কি হয়, দুটো হাঁটুর মধ্যে যে হাড়ের ওপরে প্রেশারটা কমে যায়। সেই স্ট্যাটিক এক্সারসাইজ অর্থাৎ না নাড়িয়ে কিছু ব্যায়াম আছে, বালাইচাকিটাকে শক্ত করে টানা ছাড়া, এটা প্রতি ঘন্টায় 10 বার করে। এবং ব্যথা যখন কমে আসবে, ফোলা যখন অনেকটা কমে যাবে, তখন ডায়নামিক এক্সারসাইজ, সেই ধরনের স্পেসিফিক কিছু এক্সারসাইজ আছে, সেটা আমাদের সরকারি সমস্ত হাসপাতালে আমাদের পিএমআর ডিপার্টমেন্ট আছে, অর্থোপেডিক ডিপার্টমেন্ট আছে, সেখানে গেলে দেখিয়ে দেওয়া হয়। সেই ব্যায়ামগুলি করলে পরে তার ব্যথা অনেকটাই কমে যাবে। তাতে কিছু কিছু মানুষের ব্যথা যদি থেকে যায়, তখন আলট্রাসাউন্ড থেরাপি, ইন্টারফারেন্সিয়াল থেরাপি, আইএফটি, এইগুলো দিলে পরে তার ব্যথা অনেক কমে যায়। এছাড়াও আরও অনেক রকমের আমাদের ট্রিটমেন্ট মোডালিটিস রয়েছে, সমস্ত সরকারি হাসপাতালে সেগুলো পাওয়া যায়। সেগুলো করলে তার কিন্তু ব্যথা নিরাময় সম্ভব। আমাদের সঙ্গে ফোনে একজন বন্ধু রয়েছেন। কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি সুনীল মতন বেলগুড়িয়া থেকে বলছি। বলুন সুনীল বাবু। তো আমার আজকে প্রশ্নটা, আমাদের এক পরিচিত ভদ্রলোকের বয়স 62, তার হাঁটুর ব্যথা তো আছেই, সেই সঙ্গে পায়ের গোড়ালিতে ব্যথা, এবং ইদানিং তার আবার থাইতেও, লেফট থাইতেও ব্যথা হয়েছে। তো এই হাঁটুর ব্যথার সঙ্গে এই থাইয়ের ব্যথাটাও কি মানে প্রাসঙ্গিক, নাকি এটা আমার একটা উৎকো ঝামেলা তৈরি করছে? কি করবেন? সাথে থাকুন। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা উনি প্রশ্ন করেছেন। এই যে গোড়ালিতে ব্যথা সেটা আমি ওনাকে বলবো মিলিয়ে নিতে। সে গোড়ালি ব্যথাটা কিন্তু ওনার যেটা অসুবিধা হবে, সেটা হচ্ছে অনেকক্ষণ এক জায়গায় বসে থাকার পর উঠতে গেলে গোড়ালিটা ব্যথা হবে, আর রাতে ঘুমানোর পরে সকালে যখন প্রথম পাটা ফেলবেন তখন গোড়ালিতে ব্যথা হবে, এবং হাঁটতে হাঁটতে আবার ব্যথাটা কমে যাবে। এইটা মেন সমস্যা। এটা যখন হয় তখন তারা আমরা বলি, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে আমাদের বলি ইউরিক অ্যাসিড বাড়ছে কিনা দেখে নেওয়ার জন্য, যেটাকে বলে গাউটটা হয় আমাদের বড় বড় লার্জ জয়েন্টে, তার মধ্যে হাঁটুতে তো অবশ্যই হতে পারে, তার সঙ্গে আমাদের গোড়ালিতে ব্যথা হয়, অনেক সময় যে বুড়ো আঙুলের বেসের কাছে ব্যথা হয়, এটা হচ্ছে গাউটের ব্যথা। আরও একটা খুব প্রাসঙ্গিক উনি প্রশ্ন করেছেন, থাইয়ের ব্যথার সঙ্গে হাঁটুর ব্যথা এটা রিলেটেড কিনা? অবশ্যই রিলেটেড। এবং আমাদের যে কম বয়সী, আমরা একটু পরে আলোচনায় আসব, কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের হাঁটুতে ব্যথা আসছে। এদের ক্ষেত্রে বিশেষ করে তাদের এই স্পাইন অর্থাৎ পিঠের সঙ্গে থাইয়ের ব্যথা এবং হাঁটুতের ব্যথা কিন্তু সম্পূর্ণরূপে একদম রিলেটেড। কেন কি? কারণ হচ্ছে যে আমাদের ঘাড়ের যে আমাদের একদম যদি আমাদের শিরদাঁড়াটাকে সাইড থেকে আমরা দেখি, আমাদের শিরদাঁড়াটা কিন্তু স্ট্রেট না, আমাদের একটা কার্ভেচার আছে। অর্থাৎ পিছন দিকে ঘাড়ের কাছটা পিছন দিক থেকে দেখলে সেটা একটা সামনের দিকে কনভেক্স, আবার পিঠের কাছটা আবার পিছন দিক থেকে কনভেক্স, আবার কোমরের কাছটা হচ্ছে সামনের দিক থেকে কনভেক্স। অর্থাৎ পিছনের দিকে আমি যদি হাত দিই সেখানে নর্মালি একটা গর্ত দেখতে পাওয়া যায়, আবার ঘাড়ের কাছে একটা গর্ত দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে নর্মাল কার্ভেচার। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের যে পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমাদের নেক্সট জেনারেশন, তারা কি করে, তারা এরকম চেয়ারে বসে, বিছানায় বসে, ল্যাপটপে যখন কাজ করে বা টেবিলে বসে অনেকটা দূর থেকে সামনে এরকম ঝুঁকে কাজ করে, কন্টিনিউয়াসলি কাজ করতে করতে, অথবা কন্টিনিউয়াসলি এরকম মোবাইলে কাজ করতে, ঘাড় নিচু করে কাজ করতে করতে তাদের মাথাটা কন্টিনিউয়াসলি সামনে ঝুঁকে যায়, এবং ইংরাজিতে ডিকশনারিতে একটা নতুন ওয়ার্ড অ্যাড করতে হয়েছে যাকে বলে টেক্সট নেক, অর্থাৎ ঘাড়টা সামনের দিকে ঝুঁকে গিয়ে ঘাড়ে একটা ব্যথা হচ্ছে। এই ঘাড়ে ব্যথাটাকে কম্পেনসেট করতে গিয়ে তখন ঘাড়টাকে পিছনে নিতে গিয়ে তার কোমরটাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। কোমরে যখন অ্যাডজাস্টমেন্টটা তখন সে ফেল করছে, সেই ব্যথাটা নেমে যাচ্ছে থাইতে এবং সেখান থেকে হাঁটুতে। অর্থাৎ ঘাড় থেকে কোমর এবং হাঁটু কিন্তু সম্পূর্ণরূপে রিলেটেড। তাহলে ওই যে ভদ্রলোক এইমাত্র ফোন করলেন, ওনাকে বলবো আমি, ওনার ঘাড়ে ব্যথা হচ্ছে কিনা, কোমরে ব্যথা হচ্ছে কিনা সেটা দেখুন। অনেকক্ষণ সামনে ঝুঁকে কাজ করতে করতে সামনে সোজা হয়ে উঠতে গেলে কোমর ধরে আসছে কিনা, অনেকক্ষণ এক জায়গায় বসে উঠতে গেলে এবং চেয়ার থেকে উঠতে গেলে হাতের সাহায্য ছাড়া উনি উঠতে পারছেন কিনা। হাতের সাহায্য নিয়ে ওঠার কথাটার মানে হলো, তাহলে উঠতে গেলে তার কোমর যদি দুর্বল থাকে, কোমরের মাসেলটা যদি দুর্বল থাকে, তাহলে হাতের সাহায্য নিয়ে তাকে উঠতে হবে। তার মানে কোমরের পেশিটা দুর্বল, অর্থাৎ কোমরের সমস্যা আছে, এবং কোমরের সমস্যা থেকে তাহলে সেই ব্যথা নেমে যাচ্ছে আপনার থাইতে এবং সেখান থেকে হাঁটুতে। আচ্ছা, আমরা আরো একবার এমআর বাঙ্গুরের দিকে চোখ রাখি, চলুন যাওয়া যাক সেখানে। একজন পেশেন্ট, মানে অর্থাৎ ওনার হাতে ফ্র্যাকচার হয়েছিল, সেরকম একজন মানুষকে আমরা পেয়ে গেছি। তার নাম বিনাদির সঙ্গে কথা বলবো। উনি কিরকম কি সমস্যা হয়েছে, এখানে এসে হাসপাতালে তিনি কিরকম পরিষেবা পাচ্ছেন, সেই বিষয়ে একটু কথা বলবো। হাড় ভেঙে গেছিল, অপারেশন হয়েছে, প্লেটে বসিয়েছে,
এখন মোটামুটি ভালোই আছি। আজকে এসেছি চেক আপে একটু দেখাতে। আচ্ছা, কিভাবে পরিষেবা পাচ্ছে ডাক্তার? ভালো, খুব ভালো। সেই বিষয়ে একটু বলুন, আর ওষুধপত্র কি? হ্যাঁ, ওষুধপত্র প্রথমে আমাকে বিনা পয়সায় দিয়েছিল, তারপরে অপশন হওয়ার পরে আমাকে বাইরে থেকে লিখে নিয়েছি। এখন কতটা সুস্থ বোধ? অনেকটাই সুস্থ আছি। আমরা ফিরে এলাম আবার স্টুডিওতে। হ্যাঁ, একটা ফোন নিয়ে নিই, তারপরে আমরা আবার কথায় যাব। কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো। আসানসোল থেকে বলছি, আমার বয়স 31। আচ্ছা, তো আমার 3 থেকে 4 বছর আগে একটু পায়ের পাতাতে ব্যথা শুরু হয়েছিল। তো তখন ডক্টর কনসালটেশনের পর বলা হয়েছিল, টেস্ট করার পর বলা হয়েছিল যে ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে আছে, কিছু ইউরিক অ্যাসিডের ওষুধও দেওয়া ছিল। তো তারপর কমেছিল। তো ব্যথাটা 6 মাসে 4 মাসে উঠতো, ঠিক আছে। তো ওটা নর্মালি আবার 3-4 দিন থেকে কমে যেত। তো ইদানিং লাস্ট 6 মাস হয়েছে আমার পায়ের পাতাতে ব্যথা নেই, বাট ব্যথাটা হাঁটুতে মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আচ্ছা, আসার পর ওটা 3-4 দিন বা 7 দিন থাকে, মানে ভাঁজ করতে গেলে ব্যথাটা হয় আর কি, ঠিক আছে। তো এটা পুরোপুরি কিওর করা কি সম্ভব, আর এটা ডায়েট কি করা যাবে ঠিক স্যার। বললে? এটা একদমই প্রাসঙ্গিক প্রশ্ন। একটু আগে আমরা বললাম যে হাঁটুতে সঙ্গে আপনার পায়ের পাতার যে ব্যথাটা বা গোড়ালির কাছে যে ব্যথাটা, সেটার সঙ্গে ইউরিক অ্যাসিডের যোগাযোগ রয়েছে। তা বলতে বলতেই ওনার ফোন এসে গেল আরেকজন দর্শক শ্রোতার। তো ন্যাচারালি ওনার তো গাউট আছে। তো আমি ওনাকে বলবো যে গাউট যেটা আছে, সেই গাউটের ওষুধটা কিন্তু আমাদের প্রেশার বা সুগারের মতো কিন্তু একই রোগ। অর্থাৎ প্রেশার সুগারের জন্য যেমন আমরা ওষুধটা আমরা খেয়ে যেতে থাকি, কখনো কখনো বেশি দিতে হয়, কখনো কম দিতে হয়, সেই সিমিলারলি এখন নতুন কনসেপ্ট হলো আপনার গাউট যদি কখনো ধরা পড়ে, তাহলে কিন্তু আপনার ওষুধটাকে আপনার অল্প কিছু ওষুধ কম বেশি করে আপনাকে খেয়ে যেতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী। আপনার ডাক্তারবাবু যিনি অ্যাডভাইস দিচ্ছেন তার কাছ থেকে অ্যাডভাইস নিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ বন্ধ করা চলবে না। অনেকের একটা ধারণা আছে গাউট সেরে গেলে ওষুধ বন্ধ করে দেওয়া হয়, তার ফলে আবার ব্যথা আসে। এবং একটু আগে আমরা বললাম গাউট কিন্তু শুধুমাত্র পায়ের পাতাতে হবে তা নয়, আমাদের শরীরের বড় বড় যত জয়েন্ট আছে তার মধ্যে হাঁটু আছে, কোমর আছে, আপনার হাতে আছে, কাঁধে আছে, এসব বিভিন্ন জায়গার সমস্ত বড় বড় জয়েন্টের ক্ষেত্রে এই গাউটি আর্থ্রাইটিস হতে পারে। গাউটের মধ্যে যেটা সমস্যাটা হয়, আমাদের প্রোটিন যখন আমরা খাই, প্রোটিন ভেঙে গিয়ে ইউরিক অ্যাসিড নর্মালি একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় একদম সম্পূর্ণ সরলীকৃত হয়ে, কিন্তু একটা স্পেসিফিক এনজাইমের অভাবে সেটা না তৈরি হয়ে ইউরিক অ্যাসিড তৈরি হয়। এবং ইউরিক অ্যাসিড একটা ক্রিস্টাল, সেগুলো হচ্ছে ছুঁচের মতো। এই ছুঁচের মতো ক্রিস্টাল সারা শরীরের মধ্যে ঘুরতে ঘুরতে যখন সে জয়েন্টের লার্জ জয়েন্টের মধ্যে জমা হয়, তখন সেই ছুঁচগুলো, ধরুন 10টা ছুঁচ যদি একটা জয়েন্টের মধ্যে কেউ বিধিয়ে দেয়, তাহলে তার কী পরিমাণ ব্যথা হতে পারে। তার এই ধরনের ব্যথা হতে পারে এবং সেটা মাঝে মাঝে বেশি কম হতে পারে। এই জন্যে কখনো ওষুধ বন্ধ করবেন না, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং অল্প কিছু ওষুধ হলেও আপনাকে খেয়ে যেতে হবে ডাক্তারবাবুর পরামর্শ মতো। যদি হাঁটুতে ব্যথা হয়, কম বয়সী মানুষদের হাঁটুতে ব্যথা হয়, তাহলে দেখতে হবে সেটা গাউটের জন্য হচ্ছে কিনা। তার জন্য তো ইউরিক অ্যাসিড টেস্ট করতে দেখে নিতে হবে। এবং তার সঙ্গে আরও একটা ইম্পর্ট্যান্ট কথা হলো, ইউরিক অ্যাসিড যখন আপনি খুব ব্যথার সময় টেস্ট করবেন না। খুব যখন ব্যথা হবে, তার মানে বুঝতে হবে ইউরিক অ্যাসিডগুলি রক্ত থেকে আপনার জয়েন্টের মধ্যে ঢুকে গেছে। অর্থাৎ আপনি যদি তখন রক্ত পরীক্ষা করেন, রক্তের মধ্যে কিন্তু ইউরিক অ্যাসিড আপনি পাবেন না। তখন ব্যথা ওষুধ খেয়ে আপনাকে ব্যথাটা কমিয়ে ইউরিক অ্যাসিড করতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হাঁটু ব্যথার জন্য একটু আগেই যে একজন দর্শক বন্ধু ফোন করেছিলেন, তাকে যা যা করতে বললাম ঠিক সিমিলার করবেন। খুব ব্যথার সময় বরফ সেঁক দেবেন, ক্রেপ ব্যান্ডেজ বাঁধবেন, এবং কিছু ব্যায়াম রয়েছে স্ট্যাটিক, না নাড়িয়ে কিছু ব্যায়াম আছে। ব্যথা কমে গেলে আপনাকে ডায়নামিক এক্সারসাইজ করতে হবে। এইগুলোর মাধ্যমে যদি আপনি শরীরের হাঁটুর আশেপাশের যে পেশিগুলি, সেই পেশিগুলির যদি আপনি স্ট্রেংথ বাড়িয়ে দেন, অর্থাৎ তার কর্মক্ষমতা বাড়িয়ে দিতে পারেন, তাহলে আপনার দুটো হাঁটুর মধ্যে যে হাড়গুলোর উপরে প্রেশার কমে যাবে এবং আপনার ওই আর্টিকুলার কাটলেজ, যেটা নিয়ে আমরা আজকে প্রথমে আমরা শুরু করেছিলাম, সেটাকে আপনি বাঁচাতে পারবেন। ঠিক। আমাদের সঙ্গে ফোনে আরো একজন বন্ধু রয়েছেন। কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো। হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। বলুন নিতাই বাবু। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা সঞ্চালিকা দিদি ভাই। শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা জানাই ডাক্তার আনন্দ বিশ্বাস স্যার আপনাকে। আমার প্রশ্ন দেখুন, আমরা ধরুন আমার 60-এর ওপর বয়স, দেখেছি ধরুন অনেক সময় ধরুন সকালে ঘুম থেকে ওঠার পরে খুব ব্যথা করছে, হাঁটুর ব্যথা বেশি হয়। এটা কি কোনো খারাপ লক্ষণ না? এটা কি বয়সের জন্য হয় বা টানা শুয়ে থাকার জন্য হয়? অনেক সময় টানা বসে থাকলে হয়। আর একটা কথা আমি জিজ্ঞেস করা, এই হাঁটুর সমস্যা কি, আমার এটা ব্যক্তিগত ধারণা, ছেলেদের থেকে মনে হয় পুরুষদের থেকে মহিলাদের এই সমস্যাটা মনে হয় কি বেশি হয়? এগুলো নিয়ে আমি জানতে চাই।
ঠিক। হ্যাঁ, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। উত্তরটা আমরা দেব, কিন্তু তার আগে আমরা আরো একবার এমআর বাঙুর হাসপাতালে যাব। সেখানে দেখে নিই আউটডোরে কে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে তারপর এসে আমরা উত্তরটা দেব। চলুন। আমাদের সঙ্গে আরও একজন রোগীকে আমরা পেয়ে গেছি। ওনারও হাতে সমস্যা রয়েছে। কি ধরনের সমস্যা, কি পরিষেবা পাচ্ছেন, কতটা ভালো বোধ করছেন এখন, সেই বিষয়ে আমরা একটু শুনবো। আপনার নাম বলুন। সন্ধ্যা হালদার। কি সমস্যা? সমস্যা বাবা, আমার হাতের সমস্যা, তারপরে নিজের শরীর দিক দিয়ে খেতে পাচ্ছি না, কোনো রকমের জোর পাচ্ছি না। আপনার হাতে কিভাবে সমস্যা হলো? সমস্যা না ভাঙেনি, এইটা সরে এসছে। এখানে আসছি তো আমি আজ অনেক দিন ধরেই আসছি, 15-20 দিন ধরেই আসছি। পরিষেবা চিকিৎসা সবই ভালো। ফিরে এলাম আবার স্টুডিওতে, এবার আমরা উত্তরটা দেব। হ্যাঁ, একটু আগে আমরা একই কথা আমরা বারবার বলি, যেটা বারবার ভালোভাবে শুনে নিন। হাঁটুতে অস্টিওআর্থ্রোসিসের প্রথম উপসর্গ হলো অনেকক্ষণ বসে উঠতে গেলে ব্যথা, যেটাকে আমি সহজ পরিবেশে আমরা বলি সিনেমা হল সিনড্রোম। যারা সিনেমা হলে বসে থাকেন, অনেকক্ষণ উঠতে পারছেন না, যখন ইন্টারভ্যালের সময় উঠতে গেলে তাদের ব্যথা হলো, তার মানে কি অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে থাকার সময় যখন প্রথম হাঁটা শুরু করলেন তার ব্যথা হলো। এই সমস্যাটা কিন্তু আপনার অস্টিওআর্থ্রোসিসের জন্য দায়ী। অস্টিওআর্থ্রোসিসের জন্য হচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা বলি হাঁটুতে বাত, যেটাকে বলে অস্টিওআর্থ্রোসিস। এবং সেটার জন্য কি করণীয় একটু আগেই বলেছি, ব্যথার সময় বরফ। ডাক্তারবাবু, একটা প্রশ্ন, আমাদের যারা বন্ধুরা ফোন করছেন তাদের বয়স 60-এর আশেপাশে। একটা বয়সের পর এমনিতেই তো আমাদের শরীরের যেসব পেশি বা হাড়ের ক্ষয় হতে শুরু করে, পেশি শিথিল হতে শুরু করে। সেক্ষেত্রে এই রকম সময়ে, বিশেষ করে এই সময়ে নানান হরমোনেরও ভারসাম্য ঠিকঠাক বজায় থাকে না। তো এই রকম সময় তো এই ব্যথাগুলো কি স্বাভাবিক, মানে আসতেই পারে, এটা আমরা একটু ধরে নিতে পারি? হ্যাঁ, সেটাই আমি বললাম, যেটা প্রথমে বললাম যে আমাদের মা বোনেদের ক্ষেত্রে আপনি যিনি প্রশ্নটা করলেন যে মেয়েদের বেশি হয় কিনা, মা বোনেদের ক্ষেত্রে 45 বছরের আশেপাশে যখন তাদের মেনোপজ হচ্ছেন, অর্থাৎ স্ত্রী হরমোনটি কমে যেতে শুরু করেছে, সারা শরীরের মধ্যে একটা পরিবর্তন আসে, পেশি শিথিল, যেটা বললেন আপনি, পেশি শিথিল হয়ে যায়, সারা শরীরে একটা ব্যথা হয়, খিদে কমে যায় বা হজম হয় না, মানসিক একটা উদ্বেগ অর্থাৎ ইনসিকিউরিটি তৈরি হয়, ঘুম কমে যায়। এই ধরনের সমস্যাগুলো মা বোনেদের ক্ষেত্রে একটু আগে তৈরি হয়। ছেলেদের ক্ষেত্রে, বাবা কাকা ছেলেদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা আরেকটু বেশি বয়সে হয়। মেল হরমোনটা প্রায় 55-60 বছর অবধি থাকে, ফিমেল হরমোন যেটা হচ্ছে স্ত্রী হরমোন, সেটা 45 বছরের আশেপাশে কমতে শুরু করে যায়। অর্থাৎ আমাদের মা বোনেদের ক্ষেত্রে এই সমস্যাটা আগে দেখা দেয় এবং আমাদের পুরুষদের ক্ষেত্রে সমস্যাটা আরেকটু কিছুদিন বাদে দেখা দেয়। এবং সেটা মেন সমস্যাটা যেটা আমরা একটু আগেই বললাম, সারা শরীরের মধ্যে একটা সমস্যা তৈরি হয়, সারা শরীরে ব্যথা, হাঁটু তো তার সঙ্গে একটা অবশ্যই রয়েছে। যদি অস্টিওআর্থ্রোসিস হয় তাহলে পরে অনেকক্ষণ বসে উঠতে গেলে ব্যথা। আর দর্শক বন্ধু ফোন করলেন, সেটা সকালে ঘুম থেকে উঠলে তার ব্যথা বেশি হচ্ছে, অর্থাৎ তার রেস্টে থাকা, সারাদিন সারা রাত সে রেস্টে রয়েছেন, তিনি যখন সকালবেলা ঘুম থেকে উঠছেন ব্যথাটা হচ্ছে। এই সমস্যাটা কিন্তু রেস্ট পেন, যখন তার রেস্টে যখন ব্যথা হচ্ছে এবং কাজ করলে কমে যাচ্ছে, এইটা হলে আমরা বাত যেটাকে বলি, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস অর্থাৎ বা অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস, এগুলো কিন্তু সেক্ষেত্রে হতে পারে। তার জন্য স্পেসিফিক কিছু রক্তের রিপোর্ট পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলো একটু আগে থেকে 20 থেকে 40 বছর বয়সের মধ্যেই আগে করে নেওয়া উচিত। সেইগুলো যদি রোগটি আগে ধরা পড়ে যায় তাহলে কিন্তু তার জন্য স্পেসিফিক ওষুধ রয়েছে এবং সেই ওষুধ দিলে কিন্তু তার অনেকটাই তাকে নিরাময় করে রাখা সম্ভব। ঠিক, আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, ফোনে কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, নমস্কার, বলছি, বলুন থেকে বলুন। আচ্ছা, আমার ব্যাপার হচ্ছে ওই যে হাঁটুটার উপরে যে মাসেলটা আছে, হাঁটুতে ব্যথা নেই, নমস্কার, হাঁটুর উপরে যে মাসেলটা আছে সেই মাসেলটা প্রচন্ড শক্ত হয়ে যায় এবং ওই মাসেলের জন্য মনে হয় যেন আমি দাঁড়াতে পারছি না, এবং দাঁড়িয়ে থাকলে বসতে পারছি না, বা বসে থাকলে দাঁড়াতে পারছি না। মাসেল গুলো চারিদিকে, বিশেষ করে উপরে, হাঁটুর নিচে না, হাঁটুর উপরে যে মাসেল গুলো আছে সেই মাসেল গুলো লোহার মতো শক্ত হয়ে যায়। এবং আমি কিছুদিন আগে করেছি, কিন্তু ওই যে মাসেলটার উপরে রয়েছে সেই মাসেলটার কোনো সমস্যা আমার হচ্ছে না, প্রচন্ড মাসেলটা ব্যথা হয়। ঠিক, আমরা উত্তরটা দেব, উত্তরটা নিশ্চয়ই দেব, কিন্তু তার আগে আমরা আরো একবার বাইরে যাব, এমআর বাঙুর হাসপাতালে। চলুন।
অর্থোপেডিক ডিপার্টমেন্টে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন রোগী রয়েছেন, ওনারও হাতে একটা ফ্র্যাকচার হয়েছে। ওনার কবে হয়েছেন, কিরকম আছেন, কিরকম পরিষেবা পাচ্ছেন একটু শুনবো তার কাছ থেকে। আপনার নাম বলবেন? আমার নাম মাজিদা বিবি। ডাক্তার দেখে এক্সরে আচ্ছা, ফের আজকে হ্যাঁ তারপর দিনে প্লাস্টার হয়েছে, আর ফের আমাকে বলেছে এটা দেখিয়ে আবার প্লাস্টার হবে ফটো করে। আচ্ছা, মানে এগুলো সব আপনি বিনা পয়সা পরিষেবা? হ্যাঁ বিনা পয়সা বাবু। হ্যাঁ সেদিক থেকে আপনি খুশি? ঠিক আছে, আমি ওই দিক দিয়ে আমার গরিব মানুষ বাইরে করতে পারি না, ওই জন্য এখানে এসেছি। ফিরে এলাম স্টুডিওতে। এবারে আমরা বন্ধুর উত্তরটা দিই। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যেটা আপনি থাইটা আপনার মাসেলটা আপনার টাইট হয়ে যাচ্ছে, আপনি জয়েন্ট রিপ্লেসমেন্ট করে ফেলেছেন, তা সত্ত্বেও আপনার সারছে না। এটাই আমি বার্তা দিতে চাই যে হাঁটুতে ব্যথা মানেই জয়েন্ট রিপ্লেসমেন্ট ইজ নট দ্য সলিউশন। এটা মানেই যে হাঁটুটা পাল্টে ফেললেই আপনার সমস্ত সমস্যার সমাধান হবে, এটা কিন্তু কেউ ভাববেন না। এটা আপনার যেটাই আগেই বললাম, আমরা প্রথমেই একজন দর্শক বন্ধুর উত্তরে বললাম যে আপনার হাঁটুর কাছে যে ব্যথাটা, থাইয়ের কাছে যে ব্যথাটা, সেটা যে হাঁটু থেকেই আসছে সেটা আপনি আগে কনফার্ম করুন। সেটা কিন্তু আপনার শরীরের উপর অংশের ব্যথা হতে পারে, অর্থাৎ ঘাড় থেকে আপনার কোমরের ব্যথা, সেই ব্যথাটাই নেমে আসছে না। তো সেটা যদি হয় তাহলে হাঁটু পাল্টে ফেলেও আপনার কিন্তু সমস্যার সমাধান হবে না। সেটার জন্য আপনাকে দেখে নিতে হবে যে আপনার কোমরের সমস্যা আছে কিনা, কোমরের মুভমেন্ট ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ যেটাকে বলি কোমরের যে ফ্লেক্সিবিলিটি সেটা ঠিকঠাক আছে কিনা, কোমর থেকে ব্যথা নেমে আসছে কিনা, যেটাকে বলে কি আমরা সায়াটিকা বা ডাক্তারি পরিভাষায় বলি আমরা র্যাডিকুলোপ্যাথি। এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই ট্রিটমেন্টটাকে করতে হয়। এটা ডাক্তারি পরিভাষায় একটা নতুন ডিজিজের উদ্বোধন, একটা আবির্ভাব হয়েছে, যেটাকে আমি বলি নি স্পাইন সিনড্রোম। অর্থাৎ হাঁটু এবং কোমরের ব্যথাটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, এবং সেই সমস্যাটা যদি আপনার কোমরের থেকে আসে তাহলে কোমরের ট্রিটমেন্ট আগে করে নিতে হবে। একটা স্পেসিফিক ইনজেকশন রয়েছে, সেই ইনজেকশন দিয়ে আমরা নার্ভটাকে টেম্পোরারি ব্লক করতে পারি। সেটা কোমরের যদি আমরা সেই ইনজেকশনটা দিয়ে দিই, সেই আপনার থাইয়ের ব্যথাটা চলে যায়, তাহলে বুঝতে হবে এটা আপনার কোমরের সমস্যা, তাহলে কোমরের ট্রিটমেন্টটা আগে করে নিতে হবে। স্যার, আমরা একটা কথা শুনি রুট পেন। রুট পেনটা হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড থেকে যখন যে রুটসগুলো বেরোয়, যে নার্ভের যে প্রথম গোড়াটা বেরোয়, সেটাকে বলা হয় রুট। এবং যখন আমাদের সুষুম্না কাণ্ডের মধ্যে দুটো কশেরুকার মধ্যে অর্থাৎ ভার্টিব্রার মধ্যে যে ডিস্কটা থাকে, সেই ডিস্কটা যদি বেরিয়ে আসে, সেই প্রথম সে রুটের উপরে প্রেসার দেয়, এবং সে রুটের উপর প্রেসার দিলে পরে সেই ব্যথাটা একদম কোমর থেকে নেমে আসে একদম পায়ের নিচ অবধি। এবং সেক্ষেত্রে আপনার কোমরে ব্যথা আসতে পারে, থাইতে ব্যথা আসতে পারে, হাঁটুতে আসতে পারে, হাঁটুর নিচ অবধি আসতে পারে, ইভেন পায়েও আসতে পারে। এবং এই কারণে দেখা গেছে একজন ডাক্তারবাবু একটা ইঞ্জেকশন দিয়েছিলেন, সেই ইঞ্জেকশন দিয়ে পায়ের নিচের দিকে ব্যথা চলে গেল, কোমরে ইঞ্জেকশন দিলেন পায়ের নিচের দিকে ব্যথা চলে গেল, পায়ের নিচের দিকে ইঞ্জেকশন দিলেন কোমরের ব্যথা চলে গেল। অর্থাৎ কোমরের সঙ্গে পায়ের যে কোনো অংশের ব্যথা কিন্তু রিলেটেড। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা তথ্য, আপনি সকলে আপনারা ভালোভাবে শুনুন। এইটা যদি আপনার দেখে মনে হয় যে কোমরের ব্যথা থেকে আপনার সমস্যাটা আসছে, সেটা ট্রিটমেন্ট আগে করে নিতে হবে, তারপর হাঁটুর ব্যথাটা ট্রিটমেন্ট করতে হবে। ঠিক। আমাদের সঙ্গে ফোনে আরো একজন বন্ধু কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো হ্যালো হ্যালো, শুভ সন্ধ্যা দিদিভাই। শুভ সন্ধ্যা, কে বলছেন? ডাক্তারবাবুকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি শ্রী কলোনি থেকে মানবেন্দ্র মুখোপাধ্যায় বলছি। বলুন। ডাক্তারবাবুর কাছে এটাই আমার জিজ্ঞাসা, দেখুন বয়সের সাথে সাথে শরীরে হাড়ের ক্ষয়িষ্ণু হতেই থাকবে, যেটা ন্যাচারাল বা স্বাভাবিক, কিন্তু আমার মতে বা আপনি এর সঙ্গে ভিন্ন মত পোষণ করবেন বা সহমত পোষণ করবেন কিনা জানি না, যে কোনো ব্যথা বা বিশেষত হাঁটু ব্যথার ক্ষেত্রে আমি মানে গরম সেকটা কতটা কার্যকরী ভূমিকা নিতে পারে। ঠিক, আমরা উত্তরটা নেব, তার আগে আরো একবার আমরা বাইরে যাব, চলুন। আমার নাম কেয়া দত্ত, আমি এসেছি নিউ গড়িয়া। অ্যাকচুয়ালি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এপ্রিল মাসের 14 তারিখে, তো আমার পায়ে টিবিয়া ফ্র্যাকচার হয়েছে, তো ওটারই ট্রিটমেন্টের জন্য আমি এখানে এসেছি। 1 মান্থ হয়ে গেছে। ডক্টর খুব ভালো, বাট এখানে একটু প্রবলেম হচ্ছে, মানে যখন আপনি ভর্তি থাকবেন তখন সমস্যা বলতে মানে আপনি রাতে নার্স ফার্স অত থাকে না, এমনি সব ঠিক আছে। হ্যাঁ, সেটা খুব ভালো, ডক্টর খুবই ভালো এখানকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমি আগের থেকে অনেক বেটার ফিল করছি। ফিরে এলাম স্টুডিওতে। ডাক্তারবাবু, এইটা কিন্তু একটা দেখার বিষয়, এই যে আমরা ক্লিপিংসটা দেখলাম এই সবে, যে একেবারেই বাচ্চা বাচ্চা দুটো মেয়ে,
তারা স্কুটি চালাতে গিয়ে তাদের পায়ে লেগে গেছে। তো এই যে ছোটবেলার চোট আঘাতগুলো, এগুলোকে নিয়েও কিন্তু আমার মনে হয় আমাদের যথেষ্ট ভাবনা চিন্তা করার আছে। অবশ্যই। তার আগে আমি দর্শক বন্ধুর উত্তরটা দিয়ে আমি এই প্রশ্নটা আসছি। তো দর্শক বন্ধু, যেটা আপনি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করলেন, গরম সেকটা কতটা প্রয়োজনীয়, এইটা মানুষের মধ্যে একটা বিভিন্ন রকম একটা কনফিউশন রয়েছে যে কখন গরম সেক দেবো, কখন ঠান্ডা সেক দেবো। তো আমি যেটা বলি, সবসময় হঠাৎ যদি কোনো রকম ব্যথা হয়, যে ধরুন এই যে দুটি বাচ্চা মেয়ে একটু স্কুটিতে ইনজুরি হয়েছে, তার হাঁটুতে ব্যথা হলো বা যে কোনো জায়গায় ব্যথা হলো, তা সেই ক্ষেত্রে হঠাৎ করে যদি কখনো কারুর ব্যথা হয়, তখন আমাদের মধ্যে রক্ত চলাচলে সেই জায়গার মধ্যে জায়গাটা গরম হয়ে যায়, অর্থাৎ রক্ত চলাচলটা বেশি হয়। তখন কিন্তু আমরা বলি যে ঠান্ডা সেঁক দিতে, অর্থাৎ গরমের বিপরীত হতে ঠান্ডা। অর্থাৎ হঠাৎ করে ব্যথা হলে পরে, আঘাত লাগলে পরে কখনো গরম সেঁক দেবেন না, এবং সেক্ষেত্রে ঠান্ডা সেঁক দিতে হবে। সেটা বরফ দেওয়া উচিত। বরফ কিভাবে দেবেন? বরফ বা ঠান্ডা জল দিলেও হবে। অনেকে আরও আপনি একটা টিপস বলে দিই, যদি আপনার ছোলা সেদ্ধ করে, যদি বা ছোলা সেদ্ধ অথবা যদি কাঁচা ছোলা একটা প্যাকেটে করে, প্লাস্টিকের প্যাকেটে ফ্রিজে রেখে দেন, সেটা যে ঠান্ডাটা হবে, সেটা বরফ যদি না থাকে, সেই ছোলা সেদ্ধ বা ঠান্ডা ছোলা একটা প্লাস্টিকে লাগিয়ে যদি আপনি চামড়ার ওপরে দেন, তাহলে কিন্তু কাজ হবে। ডাইরেক্ট বরফ কখনো ডাইরেক্ট স্কিনের ওপরে দিতে নেই, এবং কখনো 5 থেকে 7 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিটের বেশি কখনো একটানা ঠান্ডা সেঁক দিতে নেই। অর্থাৎ অর্থাৎ সঙ্গে সঙ্গে আঘাত লাগলে পরে সবসময় ঠান্ডা সেঁক দেওয়া উচিত। এবং ব্যথাটা যদি অল্প অল্প করে অনেক দিন হতে থাকে, সেক্ষেত্রে যে সমস্যাটা হয়, রক্ত চলাচলের শিরাটা ওখানে ভালো আসে না, রক্ত প্রবাহটা কমে যাচ্ছে, তখন আমরা গরম সেঁক দিই। গরম সেঁক দিলে তখন রক্ত চলাচলটা স্বাভাবিক হয়ে যায়। সেক্ষেত্রে খারাপ জিনিসগুলো ওয়াশ আউট হয়ে গিয়ে ভালো জিনিস আসে, ভালো অ্যান্টিবডি এসে জায়গাটাকে, ব্যথাটা কমিয়ে দেয়। অর্থাৎ হঠাৎ করে ব্যথা শুরু হলে ঠান্ডা সেঁক বা আঘাত লাগলে ঠান্ডা দিতে হবে। এবং যদি তার ক্রনিক পেন, অর্থাৎ অনেক দিন ধরে ব্যথা হয়, বিশেষ করে 3 মাসের বেশি অনেক দিন ধরে অল্প অল্প করে ব্যথা হচ্ছে, তখন কিন্তু গরম সেঁক দেওয়া দরকার। এবং সেঁক দেওয়ার নিয়ম হলো, আমি বারবার বলি, আমি মাসেল পাওয়ার বাড়ানোর যে ব্যায়ামগুলি আছে, ব্যায়ামগুলি করার পরে তখন কিন্তু আইদার ঠান্ডা সেঁক বা গরম সেঁক, শুধুমাত্র গরম বা ঠান্ডা সেঁক দিয়ে খুব বেশি উপকার হয় না। ঠিক। আমাদের সঙ্গে ফোনে আরো একজন বন্ধু রয়েছেন। কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, কথা বলছি পাইকপাড়া থেকে। বলুন। আমি বলছি, আমার তো 70-র উপরে বয়স হয়ে গেছে, এবং সবকিছু রোগ রয়েছে, ডায়াবেটিস যা যা থাকার সবই আছে। কথা হচ্ছে যে আমার হাঁটুতে একটুখানি সিঁড়ি ওঠা নামা করতে লাগে, ভালো রকমই লাগে, কোনো রকমের কষ্ট উঠি। আবার আমার এর সঙ্গে একটা রোগ রয়েছে, হাঁটু অনেক আগে থেকে আছে হাঁটুতে, এবং বিভিন্ন জায়গায় যে এগুলো আর কি সন্ধি যেগুলো বলেন, সেখানে ওই এক্সোস্টোসিস অফ বোন, অর্থাৎ বোনের গ্রোথ আছে আলাদা করে একটুখানি, এই হচ্ছে, এই জন্য লাগে। এই জন্য কি করা উচিত একটু যদি বলেন একটু ভালো লাগবে আর কি, এইটুকুনি বলছি আর কি। হ্যাঁ, তো এক্সোস্টোসিস মানে হচ্ছে বোনের আউটগ্রোথ, মানে বোনটা একটু বেশি করে বেরিয়ে আসছে কোনো জায়গাতে। এটা ছোটবেলাকার অসুখ আপনার, তা এটা নতুন কিছু অসুখ না, এবং সেটার সঙ্গে জয়েন্টের অস্থিসন্ধির ব্যথার কোনো তেমন কিছু সম্পর্ক নেই, যদি না সেটা ভেঙে গিয়ে বা তার কোনো কমপ্লিকেশন হয়। আপনার মেন যে সমস্যাটা রয়েছে সেটা কমন খুব, যেটাকে অস্টিও আর্থ্রাইটিস আমরা বলি, সেটা অনেকক্ষণ বসে উঠতে গেলে আপনার ব্যথা হচ্ছে। তা সেটা আমরা বারবার বলছি, যদি আপনার অ্যাকিউট পেন হয়, হঠাৎ করে ব্যথা হয়, সেই জায়গায় আপনি বরফ সেঁক দেবেন। যদি ব্যথা হাঁটুতে ব্যথা, হাঁটুতে একটা ক্রেপ ব্যান্ডেজ বেঁধে হাঁটবেন। সেই জায়গায় ব্যথার সময় আপনাকে স্ট্যাটিক এক্সারসাইজ, না নাড়িয়ে কিছু ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলি করতে হবে। এবং ব্যথা যদি কমে যায় তখন আপনাকে ডায়নামিক এক্সারসাইজ করতে হবে। এবং ব্যথা কমানোর জন্য আরও আমাদের গ্যাজেটস রয়েছে, যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি, আইএফটি। সমস্ত সরকারি হাসপাতালে, আপনি পাইকপাড়ায় থাকেন, আপনার কাছাকাছি রয়েছে আরজিকর হাসপাতাল, আরজিকর হাসপাতালে গিয়ে আপনি সেই সুবিধা আপনি পেতে পারেন। ব্যথা কমানোর জন্য আমাদের যা যা করণীয় আছে সেইগুলি ব্যথা কমিয়ে ফেলতে হবে। এবং আরও অনেক কিছু রয়েছে, যেমন ইঞ্জেকশন রয়েছে, স্পেসিফিক কিছু গেট ব্লক ইঞ্জেকশন রয়েছে, জয়েন্টের মধ্যের ইঞ্জেকশন রয়েছে, সেইগুলি দিলে পরে আপনার হাঁটুর ভেতরকার থেকে যে ব্যথাটা আসছে সেই ব্যথাটা কমে যাবে। এবং তার সঙ্গে আপনাকে যেটা করতে হবে, মাসল, এই যে বসে আপনি উঠতে পারছেন না, আপনার পেশিটা দুর্বল হয়ে গেছে,
এবং সেটার জন্য দুর্বল মাসেলকে সবল করার মতো একটাই ওষুধ আছে পৃথিবীতে, সারা পৃথিবীতে, সেটা হলো আপনার ব্যায়াম করা, ফিজিওথেরাপি করা। সেটা আপনার বয়স অনুযায়ী, ব্যথা অনুযায়ী, অসুখ অনুযায়ী আপনার বিভিন্ন প্রকারভেদ আছে, এবং সেটার জন্য একটা স্পেসিফিক ডিপার্টমেন্টই রয়েছে সমস্ত সরকারি হাসপাতালে, যেটাকে বলা হয় ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট বা PMR ডিপার্টমেন্ট। এই দুটি ডিপার্টমেন্টের ডাক্তারদের যদি আপনি দেখান, তারা কিন্তু আপনাকে হেল্প করলে আপনার সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব। ঠিক, আমাদের যেরকম নানান সমস্যা আছে ব্যথা নিয়ে, সেরকম তার নিরাময়ও আছে। এবং যেরকম আউটডোরে আপনারা দেখছেন যে নানান ধরনের পেশেন্টরা আসছেন, সেরকম তাদেরকে যারা পরিষেবা দিচ্ছেন তারা অবশ্যই আমাদের শ্রদ্ধেয় ডাক্তারবাবুরা। এবার চলুন সেখানে গিয়ে কথা বলি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জগৎজ্যোতি ধারার সঙ্গে। চলুন। আমরা যেখানে রয়েছি, আমরা এমআর বাঙুর হসপিটালে রয়েছি। এখানে প্রচণ্ড ব্যস্ততা, বুঝতেই পারছেন। ডাক্তার এবং নার্স এখানে তাদের ইন্টারভিউ নাও ইটস ভেরি টাফ। তারা প্রচণ্ড ব্যস্ত এবং রুগীদের সঙ্গে কথা বলে জানতে পারছি সেটা পরিষেবা হলো খুব ভালো, প্রত্যেকেই খুব খুশি। কিন্তু তার মধ্যে আমরা যাকে পেয়ে গেছি, অর্থোপেডিক ডিপার্টমেন্ট হেড অফ দ্য ডিপার্টমেন্ট রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর ধারা। আমরা শুনে নেব ডক্টর ধারার কাছ থেকে যেখানে কত সংখ্যক পেশেন্ট আসছেন, কিভাবে তারা পরিষেবা দিচ্ছেন, কিভাবে তারা প্রত্যেকেই বলছেন যে ডাক্তারবাবুরা প্রচণ্ড ভালো, ভীষণ ভালো পরিষেবা। কিভাবে এত বড় একটা ম্যানেজমেন্ট ওরা করছেন, এটা কিভাবে সম্ভব হচ্ছে ওনাদের পক্ষে, সেই বিষয়ে একটুখানি আমরা শুনে নেব। নমস্কার ডাক্তারবাবু। প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমরা কাজটা করি ভালোবেসে। অর্থোপেডিক্স আমরা আমাদের ব্রেড অ্যান্ড বাটার। অর্থোপেডিক্স নেই, ভগবান আমাদের তৈরি করেছেন, এবং আমাদের আন্ডারে এখন অনেক PGT-শিপ চালু হয়েছে। জুনিয়র যারা আছে, যারা শিক্ষার্থী, তারাও যথেষ্ট কম্পিটেন্ট, যথেষ্ট এক্সপোজার পান, এবং আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা অপারেশান, প্রত্যেকটা পেশেন্টের আউটডোরে তাদের মনিটরিং করা, তাদের কী করলে ভালো হবে, তাদের কাউন্সিলিং করা, এবং অপারেশনের পরবর্তী সময় বাড়িতে গিয়ে কীরকমভাবে থাকবেন সেখানে সবসময় তাদেরকে কাউন্সিলিং করে সেই জায়গাটাকে তাদের মতো করে বুঝিয়ে দেওয়া, এই ব্যাপারটা আমরা সবসময় করার চেষ্টা করি, এবং আমরা আমাদের জুনিয়রদের সেরকমভাবেই তৈরি করছি সেই ব্যাপারটা। এবং যার জন্য এমার্জেন্সিতে এসে কোনো পেশেন্ট এখানে ঝট করে ফেরত যায় না, এবং তাদের মিনিমাম একটা ট্রমা পেশেন্ট এলে মিনিমাম যতটুকু একটা এমার্জেন্সিতে যতটুকু প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া উচিত অর্থোপেডিক্সের দিক থেকে, আমরা সেটা সবসময় দেওয়ার চেষ্টা করি। এবং অপারেশনের সংখ্যা দিনকে দিন বেড়েই যাচ্ছে, এবং আউটডোরের সংখ্যাও দিন দিন বেড়ে যাচ্ছে। এটা একমাত্র সম্ভব হচ্ছে মানুষ পরিষেবা নিয়ে সন্তুষ্ট বলেই সেটা সম্ভব হচ্ছে, এবং আশা করি আগামী দিনে আমরা আরো ভালো জায়গায় যেতে পারবো। এবং আমাদের ম্যান পাওয়ার যথেষ্ট কম, কিন্তু তার সত্ত্বেও আমরা কিন্তু চেষ্টা করি এই ম্যান পাওয়ার নিয়ে পেশেন্ট পার্টি বা পেশেন্ট বাড়ির লোক, তারা বুঝতে পারে না যে কত কম ম্যান পাওয়ার নিয়ে আমরা কাজ করি। এবং আশা করি এই যে ভিড় বাড়ছে, তারা স্যাটিসফাইড হচ্ছে, এটাই আমাদের সাফল্য। আশা করি আগামী দিনে আমরা আরো এগিয়ে যেতে পারবো। পরিষেবাটা সম্পূর্ণ তো বিনামূল্যে পাচ্ছে? সম্পূর্ণ বিনামূল্যে, এমনকি ইমপ্ল্যান্ট থেকে শুরু করে যেগুলো সরকার সাপ্লাই করে সেগুলো আমরা সমস্ত কিছু এখানে ঠিক মতো আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি, তারা খুব খুশি। ফিরে এলাম আবার স্টুডিওতে, এবং ফিরে এসে আমাদের সঙ্গে ফোনে পেয়েছি একজন বন্ধুকে। হ্যালো, কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, আনন্দময়ী চ্যাটার্জি বলছি। বলুন। নমস্কার, বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। আমি অযোধ্যা থেকে বলছি, পশ্চিম বর্ধমান। বলুন। হ্যাঁ, আমার বয়স 48 বছর হলো। হ্যাঁ, কিন্তু ওই হাঁটু খুব যন্ত্রণা, উঠতে বসতে, সকাল আর দুপুর খুব যন্ত্রণা, শোয়ার পরে বা শোয়ার থেকে ঘুম থেকে উঠে, এবং গোড়ালি, পায়ের তলা ফুলে যাচ্ছে, পায়ের তলায় খুব ব্যথা হচ্ছে। এটা কি কেন হচ্ছে? হাঁটুর ব্যথা, প্রচন্ড হাঁটুর যন্ত্রণা, হাঁটুর থেকে পায়ের মাসুল, পা থেকে পায়ের গোড়ালি এবং পায়ের তলাটাও একটু ব্যথা করছে। তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আপনি বাড়িতেই থাকেন না বাইরেও কোনো কাজ করেন? না, আমি বাড়িতেই থাকি। বাড়ির সমস্ত কাজ কি আপনি করেন? হ্যাঁ, আমি বাড়ির কাজ সবই করি। যেমন বাড়ির কি কাজ করেন? ঘর মোছা, বাসন ধোয়া, ঝাঁট দেওয়া, বাড়ির যেমন রান্না বান্না করা, দাঁড়িয়ে সমস্ত কিছুই করি। ঠিক, সাথে থাকুন স্যার। হ্যাঁ, একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে যে হাঁটু যে ব্যথার সঙ্গে আবার পায়ে ব্যথাটা নেমে আসছে, এই যে নেমে আসার যে ব্যথাটা, এটা কিন্তু হাঁটুর সমস্যা নয়, এটা ওনার সঙ্গে ওনার কোমরের ব্যথাও রয়েছে।
কোমরের ব্যথা যদি নাও থাকে, কোমরের যদি ব্যথাটা এক্স্যাক্টলি ওখানে কমপ্লেন নাও হয়, কোমরের যে সমস্যাটা রয়েছে একটু আগে যেটা বললাম র্যাডিকুলোপ্যাথি, কোমর থেকে যে শিরার ওপরে যে রুট পেন একটু আগে বললেন, যে বয়সকালে যেটা হয়, বয়সে হাড়ের যে স্ট্রেংথটা কমে যায়, দুটো হাড়ের মধ্যে যে গ্যাপটা থাকে সেই গ্যাপের মধ্যে যে নার্ভটা বেরোয়, সেই নার্ভের রাস্তাটা ছোট হয়ে যায়, তখন নার্ভের উপর প্রেশার পড়লে পরে কোমর থেকে ব্যথাটা একদম পায়ের পাতা অব্দি আসতে পারে। একটু আগেই যেটা আমরা আলোচনা করছিলাম সেটাই ওনার হচ্ছে। এবং তার সঙ্গে আমাদের মা বোনেদের ক্ষেত্রে আরও পায়ের পাতা ব্যথা হওয়ার আরেকটা কারণ হচ্ছে ইউরিক অ্যাসিড। এই ইউরিক অ্যাসিডটা ছেলেদের ক্ষেত্রে যে কোনো বয়সে হতে পারে, আপনি অ্যাডাল্ট হওয়ার পর থেকে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে, মা বোনেদের ক্ষেত্রে যতক্ষণ স্ত্রী হরমোনটি থাকে ততক্ষণ কিন্তু এই ইউরিক অ্যাসিডের সমস্যা আসে না। এবং স্ত্রী হরমোনটা কিন্তু মা বোনেদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলেও তাকে বাঁচায়। এবং সেটা যখন 45 বছর ক্রস করে যায়, অর্থাৎ মেনোপজ ক্রস হয়ে যায়, তখন এই স্ত্রী হরমোনটি উইথড্র হয়ে যায়, তখন কিন্তু ইউরিক অ্যাসিডের প্রকোপটা আসে। তখন কিন্তু এই কোমরের তালে পায়ে ব্যথার যেটা সমস্যা উনি বললেন, এটার সঙ্গে কিন্তু হাঁটুতে ব্যথার সমস্যা নাও থাকতে পারে, এবং এটা আইদার ইউরিক অ্যাসিডের জন্য হচ্ছে, অথবা কোমর থেকে যেটা আমরা বললাম শিরার সমস্যা, যা রুট পেন বললেন বা র্যাডিকুলোপ্যাথি, সেটা সমস্যাও রয়েছে, তার সঙ্গে ওনার হাঁটু ব্যথা রয়েছে। এবং তাহলে এতগুলো সমস্যা যদি থাকে, ওনার প্রথম কথা হাঁটুতে ব্যথা রয়েছে, অস্টিওআর্থ্রোসিস আছে, ওনার র্যাডিকুলোপ্যাথি থাকতে পারে, ওনার ইউরিক অ্যাসিডের সমস্যা থাকতে পারে, আর তার সঙ্গে এই বয়সকালে যে সমস্যাটা হয় যেটাকে বলে অস্টিওপোরোসিস, পেশি শিথিলতা, হাড় সফট হয়ে যাওয়া, এই সমস্যাগুলো। তাহলে প্রত্যেকটা সমস্যারই সমাধান আমাদের দেখতে হবে, আমাদের ইনভেস্টিগেশন করে, এক্সরে করে দেখা যেতে পারে, বিএমটি বা ডেক্সা স্ক্যান করে দেখা যেতে পারে, হাড়ের স্ট্রেন, মাসেল স্ট্রেন কেমন আছে দেখা যেতে পারে, এবং ইউরিক অ্যাসিড চেক করলে ইউরিক অ্যাসিডের সমস্যা দেখা যেতে পারে। এবার হাঁটুতে ব্যথা যদি শুধু অস্টিওআর্থ্রোসিসের জন্য হয়, তাহলে প্রথম কথা ব্যথা কমানোর জন্য একটু আগে আমরা যা বললাম, উনি বর্ধমানে, পশ্চিম বর্ধমানে বাড়ি, ওনার কাছাকাছি হাসপাতাল হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ, এবং বর্ধমান মেডিকেল কলেজে একটু আগে যেটা বললাম পিএমআর ডিপার্টমেন্ট এবং ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট, অর্থোপেডিক ডিপার্টমেন্ট, এই তিনটে ডিপার্টমেন্টের মধ্যে যে কোনো একটাতে গেলে পরে ওনার কিন্তু রোগ নিরাময় করে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। স্যার, এর সঙ্গে আমি যেটা জিজ্ঞেস করবো, যেটা আমি ওনাকে জিজ্ঞাসাও করেছিলাম, যে কি কি করেন, কারণ যারা হাউসওয়াইফ তারা অধিকাংশ ক্ষেত্রেই তারা ওই যে বললেন ঘর মোছেন, হাঁটু মুড়ে ঘর মুছছেন, ঘর ঝাড় দিচ্ছেন, সমস্ত কাজই তারা নিজের হাতে করছেন। তো এইগুলোও তো সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই উত্তরটা আমি নেব, তার আগে আমি আরেকবার বাইরে যাব, দেখে নেব সেখানে কে রয়েছেন আমাদের সাথে। বাইপাসে অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি সোজা চলে এসেছেন শহরের ব্যস্ততম একটি হাসপাতাল, যেখানে আমরা উপস্থিত রয়েছি, এমআর বাঙুর। আমরা শুনবো তার সঙ্গে কিভাবে তার সমস্যা হয়েছে এবং কিভাবে তার পায়ে ফ্র্যাকচার হয়েছে, এবং এখন তিনি কেমন আছেন, কিরকম বোধ করছেন, কি পরিষেবা উনি এখান থেকে পেলেন। আমার নাম বুদ্ধিশ্বর মণ্ডল। আমি বাইপাস সকালে চা খাচ্ছি, বাইকে এসে আমাকে অ্যাক্সিডেন্ট মেরে বেরিয়ে গেল, তাকে ধরতে পারলাম না। সঙ্গে সঙ্গে ছেলেকে ফোন করলাম, ছেলে আমাকে নিয়ে হসপিটালে, ডাক্তার দেখে এক্সরে করতে বলে এক্সরে করা হয়েছে, এখন বড় ডাক্তার দেখবে, এরপর কি হবে আমি বলতে পারছি না। এই যে প্লাস্টারটা, এই যে এতক্ষণ পর্যন্ত চিকিৎসা হয়েছে, সেই জন্য কি আপনার কোনো খরচ? না, আমার খুব খুশি হয়েছে, খুব আনন্দ। না না, কোনো বিনা পয়সা, সব বিনা পয়সা আছে। ফিরে এলাম স্যার, এবার উত্তরটা নিন। এটা একটা খুব ইম্পর্টেন্ট আপনি প্রশ্ন করলেন। দৈনন্দিন কাজকর্মের সঙ্গে হাঁটু এবং কোমরের ব্যথা কতটা ওতপ্রোতভাবে জড়িত? হ্যাঁ, এটা আপনার ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনারা সকলে ভালোভাবে সেটা শুনুন। সেটা হচ্ছে যে সমস্ত আমাদের মা বোনেরা হাঁটু চেপে, অর্থাৎ সামনে হাঁটুর ওপর ভর দিয়ে সামনে ঝুঁকে মেঝে যাতে মানে মেঝে মোছেন, অর্থাৎ সামনে ঝুঁকে অথবা বিছানায় উঠে হাঁটুর ওপর ভর দিয়ে বিছানা তৈরি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু হাঁটু ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া যারা সামনে ঝুঁকে জলের বালতি ওজন তোলেন, তাদের ক্ষেত্রে কোমরের সমস্যা আসতে পারে, এবং কোমরের সমস্যার থেকে একটু আগে বললাম হাঁটু ব্যথা রিলেটেড হতে পারে। তাহলে কি করা উচিত? হাঁটু এরকম চেপে কোনো রকম কাজ করা উচিত না, বিশেষ করে বয়সকালে। এবং সামনে কোনো ওজন তুলতে হলে সিট দ্বারা সোজা রেখে, সামনে না ঝুঁকে সিট দ্বারা সোজা রেখে পাশ থেকে ওজন তোলা উচিত। ওজন বইতে হলে দু হাতে সমান সমান ওজন বওয়া উচিত। এবং আমাদের বাচ্চাদের ক্ষেত্রে, আমাদের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে যাতে কোমরে ব্যথা এবং তাদের সিট দ্বারা যাতে সমানভাবে তার মেনটেন করে, তার শেপ যাতে মেনটেন করে, তাদের জন্য আমরা বলি বিছানাতে শুয়ে শুয়ে পড়া উচিত না, শুয়ে শুয়ে
ল্যাপটপ ইউজ করা উচিত না, 2-3টে বালিশ দিয়ে আচ্ছা হয়ে পড়া উচিত না, চেয়ার টেবিল ইউজ করা উচিত। এবং চেয়ারটা যখন বসছে চেয়ারটাকে টেবিলের ভেতরে ঢুকিয়ে দেওয়া উচিত, যাতে টেবিলটা একদম বুকের সামনে চলে আসে। যদি ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করে চোখের লেভেলে থাকতে হবে, হাতটা টেবিলের উপরে থাকবে, যে হাতের ওয়েটটা যাতে ঝুলে না পড়ে, অর্থাৎ হাতের ওয়েটটা থাকতে হবে। এইভাবে যদি সে কন্টিনিউয়াসলি ভালোভাবে পড়ে তাহলে কিন্তু ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা তারা এখান থেকে উদ্ধার পাবে। এবং তার সঙ্গে আমি যেটা বলি, বাচ্চা বয়সে ভালোভাবে খেলাধুলা করা উচিত, যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে শরীর ডেভেলপ করা উচিত। কারণ আমরা প্রত্যেকে জানেন, প্রত্যেকে বয়সকালে কম বয়স থেকে 30 বছর বয়স পর্যন্ত আমাদের শরীরের গঠন বেশি হয়, ক্ষয়ের থেকে গঠন বেশি হয়। 30 থেকে 40 বছর মধ্যে গঠন যা হয় ক্ষয় তত হয়, অর্থাৎ গঠনের হার এবং ক্ষয়ের হার সমান হয়ে যায়। কিন্তু 40 বছরের বয়সের পর থেকে ক্ষয়ের হার বেশি হয়, গঠন কম হয়। অর্থাৎ আমরা 30 বছর বয়সের পর্যন্ত আমরা যতটা সেভিংস করলাম, অর্থাৎ যতটা আমরা শরীরটাকে তৈরি করব সেটাকে ভাঙিয়েই আমরা খাই। অর্থাৎ কম বয়স থেকে আমরা শরীর যদি তৈরি করি তাহলে কিন্তু তাকে ভবিষ্যতে এই ধরনের সমস্যা থেকে উদ্ধার পাওয়া সম্ভব। আমাদের সঙ্গে ফোনে আরো একজন বন্ধু কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো। হারাধন চক্রবর্তী, শ্যামপুর তাজনগর থেকে বলছি। বলুন। হ্যালো, হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমরা শুনতে পাচ্ছি, শুভ সন্ধ্যা, বলুন। হারাধন চক্রবর্তী, তাজনগর, শ্যামপুর থেকে বলছি। হ্যাঁ হারাধন বাবু, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন আপনার প্রশ্নটি সংক্ষেপে। আমার হচ্ছে কোমর থেকে যন্ত্রণা উঠানামা করে, আবার ঘাড়ে আসে, আবার কোমরে আসে, আবার হাঁটুতেও নামে। যন্ত্রণা হচ্ছে কেন, কি করব? ঠিক আমরা হচ্ছে আমার বছর 4 হচ্ছে, কি করলে আমার সুবিধা হবে, সুস্থ হব? বলতে বলতে একজন দর্শক বন্ধু এক্ষুনি প্রমাণ করে দিলেন যে এই জিনিসগুলি হচ্ছে এখন, এবং সেটা ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা এবং হাঁটুতে ব্যথা ওতপ্রোতভাবে জড়িত। বারবারই আপনি এক কথাই সেই সমানেই বন্ধুদের বোঝানোর চেষ্টা করছেন যে ঘাড়, কোমর এবং হাঁটুর ব্যথা প্রত্যেকটাই ইন্টারলিঙ্কড। হাঁটুর ব্যথা কোমরে যাচ্ছে, কোমরের ব্যথাই আবার ঘাড়ে যাচ্ছে, কিন্তু আমরা সতর্ক হতে পারছি না। এবং সতর্ক যে নই তার কারণটা হচ্ছে এই যে আউটডোরে এত বন্ধু এইভাবেই আসছেন, কারোর হাত পা ভেঙে যাচ্ছে, সেটা তো দুর্ভাগ্যবশত হতেই পারে। আবার কেউ হয়তো একটু যত্নবান হলেই ব্যথাটা আটকাতে পারতেন, খুব কম বয়সেই হয়তো তার বাতের অসুখটা চলে এসেছে, তো সেগুলোকে কিন্তু আটকানো যায়। চলুন আরো একবার দেখে নিই এবারে কোন বন্ধু কোন সমস্যা নিয়ে পড়লেন। আবার মুহূর্তে যার সঙ্গে রয়েছি তার কি সমস্যা সে বিষয়ে আমরা একটু শুনে নেবো। আপনার নাম বলবেন? আমার নাম প্রশান্ত দে। কি সমস্যা হয়েছে? আচ্ছা, আমি পড়ে গিয়ে আমার হাতে চোট লেগেছে, এখন এটা কি ফ্র্যাকচার মতো হয়েছে আর কি। তা সেই জন্য আমি ট্রিটমেন্টের জন্য এখানে হসপিটালে এসেছি পরিষেবা পাওয়ার জন্য। তা এখন আমি আছি, ডক্টরের ওয়েটিং লিস্টে আছি, উনি কল করবেন, তারপরে আমি আমার সমস্যাগুলো বলবো ওনাকে বললে এবার উনি কি বলেন সে অনুযায়ী তার ট্রিটমেন্ট কীভাবে কী হবে না হবে সেটা আমি নেব। হ্যাঁ, সে আমার দেখাবো। আমি স্যাটিসফাইড। হ্যাঁ, ফিরে এলাম। আমাদের সঙ্গে ফোনে একজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। ডানকুনি হুগলি থেকে বলছি। বলুন। বয়স আমার 67। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, সংক্ষেপে বলুন আপনার প্রশ্নটা। সকালবেলা ঘুম থেকে উঠে ডাক্তার প্রশ্নটা ছোট্ট করে বলি। আমার দুটো হাঁটুতেই ব্যথা আছে। হ্যাঁ, আপনি টিভির ভলিউমটা বন্ধ করে দিন, ফোনে কথা বলুন। হ্যাঁ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আরো একবার এমআর বাঙুর হাসপাতালে যাব, সেখানে দেখে নিই কারা রয়েছেন আমাদের সাথে। চলুন। আমাদের সঙ্গে রয়েছেন একজন দিদি, তার হাতেও সমস্যা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে প্লাস্টার করা রয়েছেন। তার সঙ্গে কথা বলবো। আপনার নাম একটু বলুন। মহারানী মন্ডল। মহারানী দিদি, আপনি বলুন যে আপনার হাতে কি প্রবলেম হয়েছিল? পড়ে গেছে, কারেন্টে ধরেছিল, ঝাটকা মেরেছে, মারলে পড়ে গেছে, গিয়ে হাত ভেঙে গেছে। আচ্ছা, তো এবার এই হাতে এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন, কতদিন ধরে করাচ্ছেন? আজ 1 সপ্তাহ। আচ্ছা, কিরকম পরিষেবা পাচ্ছেন, কিভাবে চিকিৎসা হচ্ছে? ভালো হচ্ছে। আচ্ছা, এই প্লাস্টারের আপনার যে এই যে চিকিৎসা করাচ্ছেন তার জন্য কোনো খরচ? না না না। আচ্ছা, আপনি কি সন্তুষ্ট? ফিরে এলাম আবারও স্টুডিওতে। ডাক্তারবাবু,
আমরা মানে কথা বলতে বসেছি হাঁটুর ব্যথা নিয়ে, কিন্তু যখন আমাদের প্রতিনিধি বাইরে গেলেন তখন দেখা গেল যে চোট আঘাত থেকেও কিন্তু ব্যথা বা মানুষের ভোগান্তি কিছু কম নয়, বেশি রকম মানুষই চোট আঘাত থেকে ভুগছেন। এটা নিয়ে আপনার কি মতামত? হ্যাঁ, চোটাঘাত তো ন্যাচারালি এটা অকস্মাৎ যে কোনো কারণ মানুষেরই হতে পারে, কিন্তু আমি যেটা বলবো যে শরীর যদি ফিট থাকে, সারা শরীর যদি ফিট থাকে, চোটাঘাতে যতই লাগুক না কেন সে শরীরকে কাবু করতে পারে না। এবং শরীরের যে ফ্লেক্সিবিলিটি যদি খুব ভালো বেশি থাকে, সে চট করে সে আঘাত পেলেও সেই আঘাত বেশি দিন তার থাকে না, খুব দ্রুত সেই আঘাত নিরাময় হয়ে যায়। তো আমরা এই যে দর্শক বন্ধুদের যে প্রশ্নটা লাস্ট দুজন দর্শক বন্ধু করলেন, তার উত্তরে কিছুটা বলি যে সারা শরীরে যদি তাদের ব্যথা থাকে তাহলে কিন্তু প্রথম কথা দেখতে হবে তাদের বাতের সমস্যা আসছে কিনা, যেটাকে আমরা বলি স্পন্ডাইলো আর্থোপ্যাথি, যেটা রিম্যাটয়েড, মা বোনদের ক্ষেত্রে রিম্যাটয়েড আর্থ্রাইটিস এবং আমাদের ছেলেদের ক্ষেত্রে অ্যাঙ্কালোজিং স্পন্ডাইলাইটিস হিসেবে দেখা দেয়। তারা স্পেসিফিক কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে সেটা ধরা পড়ে, তার জন্য স্পেসিফিক ওষুধ দিলে তাকে নিরাময় করা সম্ভব। এছাড়া যেটা আমরা বললাম যে আমাদের যে দৈনন্দিন কাজকর্মের সঙ্গে আমাদের যে ব্যথাটা রিলেটেড, যে আমরা বললাম যেটা এখন বলা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ, অর্থাৎ আমরা কম বয়সে আমরা যেটা মানুষ যে খেলাধুলা করা দরকার সেটা খেলাধুলা করছে না, তাদের পূর্ণাঙ্গ অবস্থাতে তাদের যে যতটুকু হাঁটা দরকার সেটা হাঁটছেন না, এবং তাদের জন্য সারা শরীরের যে মাসেলের পেশির যে কর্মক্ষমতা দরকার, এক্সারসাইজ গুলো করার দরকার, সেগুলো থেকে বলা যায় আমরা একটু কুঁড়ে হয়ে গেছি। সেই আমরা আরো একবার যাব বাইরে, দেখিনি কে রয়েছেন আমাদের সাথে। এমআর বাঙুর হাসপাতাল সুপার স্পেশালিটি বিল্ডিং এ রয়েছি। আমাদের সিনিয়র সিটিজেন একজন মানুষের সঙ্গে আমাদের দেখা হয়েছে, শুনে নেব তার কাছ থেকে। কারণ বাঙুর হসপিটাল মানে আপনারা শুনতেই পাচ্ছেন যে প্রত্যেকটি পেশেন্ট বলছেন এটা আমাদের ভরসা, তারা খুব স্যাটিসফাইড, খুব সুন্দর পরিষেবা তারা পাচ্ছেন। আমরা একটু শুনে নেব ওনার কাছ থেকে যে উনি কি কষ্ট নিয়ে এখানে আসছেন এবং কিরম পরিষেবায় উনি কতটা সন্তুষ্ট। আমি এখানে এসেছি ট্রিটমেন্টের জন্য আমার ওয়াইফের, এবং এখানে যা পরিষেবা পাচ্ছি নার্সিংহোমের মতনই সব সুন্দর। এখানে রুগী বেশি আসছে, ট্রিটমেন্ট ভালো পাচ্ছে। ফিরে এলাম আবারও স্টুডিওতে, এবং এই আপনাদের স্টুডিওর আলোচনা, ফোনে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এবং বাইরে বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে সময়টা কোথা দিয়ে যে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। ডাক্তারবাবু, আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসে গেছি, কিন্তু এই শেষে এসে আমার একটা জিনিস জানতে খুব ইচ্ছা করছে। এই যে আমরা দেখি যে চোট আঘাত, এগুলোকে অনেক সময়ই অনেকের মুখে শুনি যে ধরুন হাতটা ভেঙে গেছে কিন্তু হাতটা ঠিক করে সেটিং হয়নি, বা হয়তো পায়ে একটুখানি মোচড় লেগেছে বলে সে আর সেটাকে ফলো আপ করলো না, ডাক্তারবাবুর কাছে গেল না, কোনো রকমে নিজেই ওটাকে কাটিয়ে দিল। এই যে ছোট ছোট চোট আঘাত, সেগুলো ভবিষ্যতে কতটা আমাদেরকে ভোগাতে পারে? হ্যাঁ, এটা আমরা সারা শরীরের আমাদের একটা নিজস্ব একটা অঙ্গ প্রত্যঙ্গের একটা সাবলীলতা, একটা ইম্পর্টেন্ট, যেটাকে আমরা ফ্লেক্সিবিলিটি একটু আগে বললাম। কেউ যদি কোনো জায়গাতে আঘাত পায়, সেটা স্বাভাবিকতা সেটা কি হয়, সেই জায়গার নেচার কি করে, সেই জায়গার মধ্যে মাসেলগুলোকে মানে স্প্যাজমে চলে যায়, সেই মাসেলগুলোর কর্মক্ষমতা হারিয়ে যায়। সেই জায়গার মধ্যে আমরা নাড়ি না, হয়তো হাতে ব্যথা লাগছে, আমরা হাতটাকে নাড়ানো বন্ধ করে দিলাম, কম নাড়তে পারি, কারণ নাড়াতে গেলে আমার ব্যথা হচ্ছে, তাই আমি স্বাভাবিক যে ঘটনা, স্বাভাবিক আমার যে সারাদিনে যে আমি নাড়ানোর যে সমস্যাগুলো সেগুলো আমরা করব না। এবং না নাড়ানোর ফলে আমাদের মাসেলগুলো উইক হয়ে যেতে থাকে, এবং সেটা থেকে একটা বড় একটা রোগে দাঁড়িয়ে পড়তে পারে। এবং একটু আগেই যে বললাম, শারীরিক সক্ষমতা যদি না থাকে, সে তাড়াতাড়ি সে আঘাত সে তার সারবে না। আঘাত না সারার জন্য তার নর্মাল যে তার দৈনন্দিন কাজকর্ম সে কমিয়ে দিল, সে তার জন্য মাসেলটা আরো দুর্বল হয়ে গেল। তাহলে ব্যথা থেকে এটা বলে পেন ভিসিয়াস সাইকেল অফ পেন, এবং সেটা চলতে থাকে এবং তার থেকে একটা বড় একটা রোগের সৃষ্টি হয়। তখন আর কিন্তু সেটা ইরিভার্সেবল স্টেজ, তখন বিভিন্ন রকম যেমন অস্টিও আর্থ্রাইটিস, বিভিন্ন যেমন অস্টিওপোরোসিস, বিভিন্ন রকম রোগে গিয়ে দাঁড়াতে পারে। ঠিক। অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য এবং আমার বন্ধুদেরকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। সবশেষে বন্ধুদের একটা কথাই বলবো, আলসেমিটাকে ছেড়ে দিন, একটু শারীরিক পরিশ্রম করুন, আর অবশ্যই ওই ছোট ছোট চোট আঘাতগুলোকে কখনোই এড়িয়ে যাবেন না, আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।